নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের এখানে মশাই, আমি ঠান্ডা ভালোবাসি, কিন্তু আমি ঠান্ডায় জবুথবু হয়ে গিয়েছি। এমন ঠান্ডার তেজ এখানে, বাধ্য হয়ে ঘরের মধ্যে আলো ফালো জ্বালিয়ে আমি এখন কম্বল মুড়ি দিয়ে প্রায় শুয়ে থাকার মতো অবস্থা। তো এরই মধ্যে তো একটুখানি কোট টোট চাপাতেই হবে, না হলে পরে তো আবার ঠান্ডা লেগে যায়। আমার আরো গলার সমস্যা আছে। তো যাই হোক, আমি যে গতকালকে বলেছিলাম আজকে আমি জানাবো যে কি করে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে, সেই প্রসঙ্গটা আমি আপনাদের বলবো। কিন্তু গতকালকে আপনাদের পুলিশের আইজিপি, তার নাম হচ্ছে মোহাম্মদ বাহারুল, তিনি বলেছেন যে ভারতবর্ষ থেকে সমস্ত তথ্য উপাত্ত যা দেখানো হচ্ছে তার উপরে আমরা নজর রাখছি। ডিজিএফআই তো নজর রাখছেই, সেখানেও তো বুদ্ধিমান মানুষের অভাব নেই। তো সেই সমস্ত তথ্য উপাত্ত তারা নজর রাখছে এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। ফলে এই মুহূর্তে যদি আমি ওই প্ল্যানিং এর কথা বলি, তাহলে সবটা আমাদের শত্রুপক্ষের কাছে চলে যাবে। সেক্ষেত্রে আমার এখন এটা বলা উচিত হবে না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি অন্য খবরের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি। সেই খবরগুলো খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং খবর। এক হচ্ছে আপনাদের এই যে ডিফেন্স প্যাক্ট, যেটা আমি ফাঁস করলাম যে ডিলটা হচ্ছে না, এই ডিলটা না হওয়ার কারণে এখন পাকিস্তান খুব নড়ে চড়ে বসেছে যে এমন একটা সুযোগ হাতছাড়া যদি হয়, তাহলে পরে তো পাকিস্তানের হাত থেকে একটা বড় অস্ত্র বেরিয়ে গেল। তাই কালকে তড়িঘড়ি পাঠানো হয়েছিল পাকিস্তান, আপনাদের বাংলাদেশে পাকিস্তানের যে রাষ্ট্রদূত, হাই কমিশনার ইমরান হায়দারকে ইউনুসের কাছে। তো ইউনুসের সঙ্গে ইমরান হায়দারের 4:30 দেখা হয়। 4:30 থেকে 4:45 এরকম সময় হবে, 4:30 পৌনে 5টা নাগাদ দেখা হয়। দেখা হওয়ার পরেতে আমাদের এই ইমরান হায়দার, পাকিস্তানি হাই কমিশনার, তিনি বলেন যে ঢাকা আর একবার এই ডিফেন্স প্যাক্টটা নিয়ে বিবেচনা করুক। ডিফেন্স প্যাক্টটা না হলে পরে আমাদের দু দেশের পক্ষে ক্ষতিকর অবস্থা হবে এবং বাংলাদেশের যা সামরিক অবস্থা, তাতে বাংলাদেশ ভারতের কাছে খুব একটা সুরক্ষিত নয় মিলিটারিলি। এখন পাকিস্তান মিলিটারিলি কি সুরক্ষা দেবে? যখন পাকিস্তানকে মারলাম, সব তো একেবারে গুঁড়িয়ে দিলাম, তখন তো একটা প্লেনও উঠলো না, একটা মিসাইলও উঠলো না। সব তো উড়লো না, বলবো না, উড়েছে, কিন্তু ভারতবর্ষ সব কটা আকাশেই ধ্বংস করে দিয়েছে। ফলে আপনাদের এখান থেকে যেগুলো বলা হচ্ছে না, আমাদের জন্য পাকিস্তান মিসাইল মারবে, ভুলে যান। নিজের দেশ বাঁচাতে পারে না। সেনাপ্রধান হেরে যাওয়ার পর ফিল্ড মার্শাল হয়ে গেছে। তা ফিল্ড মার্শাল সে আসিম মুনির, তিনি গিয়ে মারিয়াম বাংকারে তিনি আশ্রয় নিয়েছিলেন। এবারে তিনি 250 ফিট নিচে নিজস্ব বাংকারে তিনি আশ্রয় নেবেন বলে ঠিক করেছেন এবং বাংকারও নির্মাণ হয়ে গিয়েছে। কারণ ভারত খুব শিগগিরই আবার মারবে, এবার মেরে একেবারে গাজা বানিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে পড়বে বাংলাদেশ, যদি না সমস্ত কিছু শোধরায় যেগুলো বলা হয়েছে। অজিত দোভাল আবার একটা হুমকি দিয়েছেন, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এখন ওই যখন কথাবার্তা হচ্ছে ইমরান হায়দারের সঙ্গে, তখন ইমরান হায়দার বাধ্য হয়ে পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী ইশাক দার, তাকে ফোন করেন। ফোন করে তার সঙ্গে ডক্টর ইউনুসের কথা বলান। ডক্টর ইউনুস তাকেও বলেন যে না, আমরা এটা এখন করতে পারবো না, পরবর্তী নির্বাচিত সরকার যে আসবে তারা বিচার বিবেচনা করে করবে। উই আর ইন লট অফ প্রেশার। শুধু এই কথাটা উনি বারবার আউড়ে গেছেন। যতবার অনুরোধ এসছে ততবার একটাই কথা হয়ে গেছে, বলে গেছেন উনি, উই হ্যাভ এ লট অফ প্রেশার। তারপরেতে
তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যায়। এবার পরের খবরটা হলো, এই যে কেরানীগঞ্জে যে মাদ্রাসায় যে বোমা বিস্ফোরণ হলো তাতে 5 জন যে মারা গিয়েছে, এই 5 জনের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওখান থেকে আপনাদের পুলিশের যে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, সেখান থেকে 3 জন নারী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাদের যে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে তারা পরিষ্কার জানায় যে জামাত ইসলামী তাদেরকে এইখানে মানে অংশ নিতে বলেছিল এবং সেখানে সুইসাইড বোম্বিং এর প্রশিক্ষণ দেখানো হচ্ছিল। বোম্বিং বেল্ট, তারপর বোম্বিং শুট, ডেটোনেটর, সমস্ত কিছু ওখান থেকে পাওয়া গিয়েছে। তার মানে ভারত যে নজর রাখছে না তা নয়, আমরা কিন্তু সব জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব জানি। আমি একটা একটা করে বলে যাচ্ছি। অজিত দোভাল কেন বারবার হুমকি দেবেন না, একটা সময়ের পর তখন কিন্তু সময় আসবে মার খাওয়ার। আচ্ছা, এবারে আমাদের আফগানিস্তানে খুব সম্ভবত আমার মনে হচ্ছে তেহরিকে লাব্বাক পাকিস্তান, টিএলপি বলা হচ্ছে আফগানিস্তান থেকে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের যা সম্পর্ক, আফগানিস্তানের কোনো তালিবান এখানে এসে প্রশিক্ষণ দেবে না। আমার মনে হচ্ছে এটা তেহরিকে লাব্বাক পাকিস্তান বলে খাইবার পাখতুনখোয়ার একটা দল রয়েছে, তারা হচ্ছে সন্ত্রাসবাদী দল, তাদেরও ওইখানে মৌলবাদী আছে, তারা ঢাকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। সম্ভবত টিএলপি থেকে, তেহরিকে লাব্বাক পাকিস্তান। তা তেহরিকে লাব্বাক পাকিস্তানের যিনি এখানে গত 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছেন, খুব খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছেন, তার নাম হচ্ছে মোল্লা নূর আহমেদ নূর। 2টো নূর, মোল্লা নূর আহমেদ নূর। তিনি এসে ঢাকার সমস্ত মাদ্রাসা ঘুরছেন এবং হুতি এবং হরকাতুল জেহাদ, যে হুজি যেটা, এদের সঙ্গে একটা গোপন মিটিং করছেন। এটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে এইটা চলছে। এটাও কিন্তু ভারতবর্ষ নোট ডাউন করেছে এবং ইউনূসের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে নোট হিসেবে। তাছাড়া এই যে কূটনৈতিক চাপ, আমি যেটা বলেছিলাম, শেষ কূটনৈতিক চাপ, যে কারণে তারেক জিয়াকে ওখানে পাঠানো হয়েছে, সেই কূটনৈতিক চাপের একটা অংশ কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে এই দীপুচন্দ্র দাস, তার হত্যার পেছনে আমাদের বিএনপির যোগ থাকলেও বাধ্য হয়ে তারেক জিয়াকে দীপুচন্দ্র দাসের বাড়িতে যেতে হচ্ছে। আজ অথবা কাল, 2-1 দিনের মধ্যে। আজকে শুনলাম আপনাদের আবহাওয়া খুব খারাপ, তাই আজকে অথবা কালকে যে কোনো একদিন তিনি দীপুচন্দ্র দাসের বাড়িতে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। অর্থাৎ এই যে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার ব্যাপারে যে এটা দেওয়া হয়েছিল, তাকে শর্তটা দেওয়া হয়েছিল, সেই শর্ত মেনে তিনি দেখাতে চাইছেন যে আমি সংখ্যালঘুদের পাশে আছি এবং মৃত পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। এটা হচ্ছে একটা কূটনৈতিক চাপের একটা অংশ হিসেবে। শেখ হাসিনা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে, নালে সে নির্বাচন বৈধতা পাবে না এবং নির্বাচন ইউনূস সরকার করতেও পারবে না। তিনি দলের কাউকে রাস্তায় নামতে বলেননি, তিনি এখনো বলেননি যে কাউকে নামতে হবে না। যা হবে সব দেখবেন আপনা আপনি হয়ে যাচ্ছে। তাই আমি বলছি না আপনারা ব্যস্ত হবেন না, আপনারা উতলা হবেন না। যা হবার, পর্দার পেছনে অনেক খেলা চলছে যা আপনাদের নজরের বাইরে।
তা নইলে পরে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি করে বলেন যে এই ভোট অংশগ্রহণমূলক হতে হবে, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, এবং তার মনে হয়েছে গত 16 মাসে মানুষের ভুল ভেঙেছে, কিছু মানুষকে ভুল বোঝানো গিয়েছিল। এই সমস্ত বজ্জাতগুলো, আমি অনেক আগে বলেছিলাম, এই 4 তারিখে যখন এরা তুমি কি আমি কি রাজাকার রাজাকার বলে চিৎকার করে মিছিল করছিল না, সেদিনকে আমি বলেছিলাম যে এরা হচ্ছে জামাতের প্রসব করা সন্তান। আপনারা 2024-এ স্ক্রল ডাউন করে 4 আগস্টের যদি আমার দেখেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। ওই আমি আর অত কষ্ট করে নিচে নামিনি, মানে খুঁজিনি, কারণ তাতে আমার সময় নষ্ট হচ্ছে। আমি অন্যান্য খবর জোগাড় করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি খোঁজেন, অবসর টাইম পান, তাহলে 4 আগস্টের আমার ভিডিও দেখবেন, সেখানে আমি বলেছিলাম। তা আলটিমেটলি কি হলো, এখন তারা এনসিপিতে যোগদান করলো, মানে আবার পেটের থেকে বেরিয়েছিল, আবার পেটের মধ্যে ঢুকে গেল। খেলা পরিষ্কার, ওখান থেকেই তো সমস্ত কিছু হয়েছিল। তাই বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে, এবং কাদের হাতে পড়েছে? জামাতের প্রসব করা এই সমস্ত মানে শিশু সন্তানদের হাতে। আমি কোনোদিনও এদেরকে রাজাকারের বাচ্চা বলে তাদের মায়েদের আমি অসম্মান করতে চাই না, কারণ মায়েরা হচ্ছে গিয়ে সবসময় স্বর্গীয় স্থানে থাকেন। যে কোনো নারী, তিনি সবসময় আমাদের কাছে আরাধ্য দেবী। এখন জামাতের থেকে সমস্ত মহিলারা আর এনসিপি থেকে সব সরে আসছে। তার কারণ হচ্ছে জামাতের সঙ্গে যখন ঢুকে যাচ্ছে, তখন এনসিপির যারা মহিলা তারা জানেন যে জামাত তাদেরকে টিকিট দেবে না। জামাতের কাছে মহিলাদের কোনো স্থান নেই। এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান একই। সেখানে নারীরা হচ্ছে প্রসব করার একটা যন্ত্র, এবং তাদেরকে ঘরে বেঁধে রেখে তাদের উপর অত্যাচার করা হয়। তারা দ্বিতীয় বিয়ে করার সুযোগ পায় না, কিন্তু একটা পুরুষ 4টে বিয়ে নাকি তারা করতে পারে, এটা নাকি জায়েজ। এটা কি ধরনের জায়েজ আমি তো জানি না, বুঝতে পারি না। সমান অধিকার যদি হয়, তাহলে মহিলাকেও বলো তুমি 4টে বিয়ে করার তোমারও ক্ষমতা আছে। আমি মহিলাদের সম্পর্কে কোনো রকম মন্তব্য করব না, কিন্তু এরা যারা এখন মন্তব্য করতে শুরু করেছেন, এই রেজওয়ানা ম্যাডামের বিরুদ্ধে, ফরিদা ম্যাডামের বিরুদ্ধে, দেখুন তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাদের এই আপত্তি থাকতে পারে, কিন্তু মিনিমাম মায়ের সম্মানটুকু তো দেবেন আপনারা। এত বড় আপনারা অশিক্ষিত ছাগল এবং কুসন্তান, আপনারা নিজের মাকে পর্যন্ত আপনারা শ্রদ্ধা করেন না। যদি মাকে শ্রদ্ধা করতেন, তাহলে এই মহিলা উপদেষ্টা যারা রয়েছেন, আমি তো গালাগালি করি, ইউনূসকে গালাগালি করি, সে তো পুরুষ মানুষ বলে তাকে গালাগালি করি, কিন্তু আপনি কখনো দেখবেন না আমি কোনো মহিলা সম্পর্কে আমি কখনো কথা বলেছি, কারণ তারা হচ্ছে মায়ের জাত। আপনি যে মায়ের থেকে সন্তান বা আপনাকে প্রসব করে বার করেছেন না, তবে আপনি দুনিয়াটা দেখেছেন। আর 71-এর স্বাধীনতা যদি না থাকতো, তাহলে পরে আপনাদের আজকে পাকিস্তানি সৈনিকদের আজকেও বুটের লাথি খেতে হতো। সেই 71-কে আপনারা অস্বীকার করেন। আপনারা জানোয়ারের জানোয়ার, অধমেরও অধম। তো যাই হোক, এখন এই আমির খুসরু গতকালকে দেখা করেছিলেন, বিএনপির আমির খুসরু দেখা করেছিলেন ইউনূসের সঙ্গে, গিয়ে আবার একটা ডোজ দিয়ে এসছেন যে জামাতের সঙ্গে আপনারা যে এই দলটল পাকিয়ে এই সমস্ত কুকাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছেন, এই এখানে হুতি, এখানে হুজি,
তারপরে আপনার ওই তাহরিকে লাব্বেক, টিএলপি, তারা আসছে, এসে এখানে ঢুকছে। এর ফলাফল যা হবে তা কিন্তু আপনাকে ভুগতে হবে, আমরা দায় নেব না। আর আমির খুসরোর সঙ্গে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক ভালো, এটা আপনারা জানেন, কারণ আমির খুসরো এসে কিন্তু মাঝে মাঝে এসে আমাদের অমিত শাহের সঙ্গে দেখা করেন। এ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আবার সেই ভিডিওটাকে আবার এআই ভার্সন করে আমায় বদনাম করার জন্য একজন আমাকে মানে একটা ভিডিও বানিয়েছিল। তা মানুষ সাময়িকভাবে বাঙ্গু, তো সাময়িকভাবে বোকা বোকা বনে, তারা অন্তত 10,000 কি 20,000 আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে, চলে গিয়েছে। যারা দেখবে না দেখবে না, যারা এটুকু বোঝার ক্ষমতা নেই যে একটা মানুষ একটা ছবি দিয়ে করছে, সেইটাকে ভুল প্রমাণিত করা এআই দিয়ে। তো যাই হোক, এটা জামাতি করেছিল। তো তারপরে তো মানুষ আবার তাদের ভুল বুঝতে পেরেছে। এখন মানুষ সবসময় স্রোতের সঙ্গে চলে, তো তার স্রোতের সঙ্গে চলতে গিয়ে এই জিনিসটা হয়েছিল। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কূটনৈতিক যে প্রেশার মানে তারেক রহমানের ওপরে রয়েছে, সেই কূটনৈতিক প্রেশারে তারেক রহমান ধীরে ধীরে তার কাজকর্ম শুরু করছে, এবং বিএনপি পুরো ইউনূসের ওপরে পুরো চাপ সৃষ্টি করছে যাতে জামাতের থেকে সংসদ দূরে রাখো। জামাতের সঙ্গে প্ল্যান করে যে কাণ্ডগুলো করছো তার ফল ভোগতে হবে ইউনূস দেশকে। ইউনূস কিন্তু তখন পালাতে পারবেন না, এবং তখন বলতে পারবেন না আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই কথাটা ডক্টর ইউনূস বলতে পারবেন না। তিনি দেশে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি করে রেখে দিয়েছেন। আমি ফ্রান্স থেকে খবর পেয়েছি, আমি এ নিয়ে পরে খবর করব। শুধু একটা বিল্ডিংই আছে 20 বিলিয়নের, একটা বিল্ডিং। সে বিল্ডিং এর ছবিও আছে আমার কাছে, তথ্য উপাত্ত সব রয়েছে। আমার পড়তে সময় লাগছে, 44 পাতার রয়েছে, ডকুমেন্ট রয়েছে, আমার পড়তে সময় লাগছে। সেগুলো নিয়ে আমাকে নোট ডাউন করতে হচ্ছে। ইউনূস কোথায় কি করে রেখেছে, কত সম্পদ করে রেখেছে, তাও আমি আপনাদের জানিয়ে দেবো। এই বেটা পালাবে কোথায়? ভারতবর্ষের হাত থেকে পালাতে পারবে না। আর শেখ হাসিনা দেশে ফিরবেন, লড়াই করবেন, নির্বাচনে লড়াই করে প্রধানমন্ত্রী হবেন, হলে পরে একে ফাঁসি কাস্টে ঝোলানো হচ্ছে আমার দাবি। আপনারা বাংলাদেশের লোকে কি দাবি করবেন না করবেন জানি না, কিন্তু আমার দাবি হচ্ছে ইউনূসকে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে গিয়ে ইউনূস সহ এই যে আমাদের ওই প্রফেসর যেগুলো আছে, আর যেগুলো বাঁচার জন্য এখন ওই শেল্টার খুঁজছে, এখন গিয়ে মায়ের পেটে ঢুকছে, জামাতের কাছে গিয়ে ঢুকছে, সেগুলোকে শুদ্ধ কপাকপ ধরে মারো, একদম জেলবন্দি করে দাও, অন্ধকুটুরিতে করে দাও। আর ভারতীয় সৈনিক যদি ওখানে নামে তাহলে পরে খুঁজে খুঁজে বার করে নেবে এবং টেনে টেনে বার করবে। তখন দেখবে না কে জামাত আর কে বিএনপি আর কে অমুক, তখন কিন্তু কারো কারো কোনো মাপ নেই। সুতরাং সবাই একটু করে যারা করছে সাবধানে থাকবেন। ধৈর্যের একটা সীমা আছে, একটা শেষ চান্স একটা বাংলাদেশকে দিচ্ছে, ইউনূসকে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধরে যাও অথবা পরিণাম ভোগার জন্য প্রস্তুত থাকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।